ওগো, আমি কি তার জন্য এমনি এমনি এসব করি? ওর জন্য আমার ভেতরে যে কি অবস্থা হয় তা যদি আমি তোমাদের বোঝাতে পারতাম তাহলে তোমরা বুঝতে। বাবা, এ কিন্তু আপনার বড় বাড়াবাড়ি। কেন? এতে তোমাদের কি শুলোচ্ছে শুনি? নাও বোঝো, বলো। বাবা তো আর আমাদের অবস্থাটা বুঝতে পারবেন না। আহ, তুমি চুপ করো, আমি বলছি। ও বাবা, বাবা তুমি ওকে এমন টানা হেঁচড়া করছে যে ওর বাড়িতে বড় অশান্তি। ওগো, ওগো, কতজনই তো আমার কাছে আসে। আমি কি সবার তলে এমন করি? সবার তলে এমন করি? ওকে যেদিন আমি ওকে যেদিন আমি প্রথম দেখলাম, আমাকে গান শোনালে, সেদিন থেকে ও আমাকে টানছে গো, ও আমাকে টানছে। আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন এমন কেন? আমি আমি ওকে আমার সব প্রত্যক্ষ দেব, সব প্রত্যক্ষ দেব। এ তো ভারী ছেলে মানুষই। আপনি দেব বললেই ও যে ঝুলি হাতে আপনার কাছে এসে নেব বলে দাঁড়াবে, এ আপনি কি করে ভাবলেন? ওর বাপ মা নেই? কেন গো? ওর বাপ মা বুঝি ওকে আগলাচ্ছে? আগলাবে না? কি কাণ্ড করেছেন আপনি ওর সঙ্গে দুবার। একবার এই ঘরে, আরেকবার যদু মল্লিকের বাগান বাড়িতে। ও, ব্যাস, মুখে আর রাটি নেই। ও বড় পাকা আধার, সেই জন্যই তো। এও অবাক কথা বাবা। কেন? বাবা তোমার কাছে তো কত ছেলেপুলেই আসে, আসা শুরু করেছে ও দলে দলে। তা বাবা তাদের মধ্যে সবাইকে ছেড়ে দিয়ে ওকে ধরলে কেন তুমি? সে আমার এক ধরনের ভাব গো, কি ভাব? গুরু ভাব। সে তোমরা বুঝবে না। তা তুমি রহস্য করে রাখলে আমরা কি করে বুঝবো বলো বাবা? তাহলে শোনো বাবু, তোমরা তোমরা যখন এই গুহ্য কথাটি ফাঁস না করিয়ে ছাড়বে না, শোনো, আমি বলছি। এই যে মন্দির, এখানে এখানে আমি থাকি, সাধন ভজন করি। তোমরা আমার কাছে আসো, আমাকে ভালোবাসো, আমার আমার মুখ থেকে ভগবত কথা শোনো। এতে এতে আমার ভাব হয়, বলতে এই ভাব বয়ে আমি চলি। একে বলে গুরু ভাব। সে তো হবেই বাবা, আপনি হচ্ছেন গিয়ে জগতের গুরু। সে কথা নয়, কথা অন্য। এই মাঝে ফোড়ন কাটলে আমার ভারী বিরক্ত লাগে। থামো না, বাবা বলছেন, বলতে দাও না। বলো বাবা, বলো, তুমি বলো। হ্যাঁ বাবু, মাঝে কথা কেউ না। একদম কইও না। না না, একদম না। আমি চুপ করলাম, আপনি বলুন বাবা। বলো। আমাদের যে তন্ত্রশাস্ত্র আছে তাকে বলে আগম শাস্ত্র। তাতে পরমাত্মা শিব জীবজগতের সমস্ত গুরুকে 3 প্রকার দীক্ষা দেওয়ার উপদেশ দিয়েছেন: শাম্ভরী, শাক্তি আর মান্ত্রী। মান্ত্রী দীক্ষা হলো সাধারণ দীক্ষা আচার। মণ্ডল এঁকে ঘর স্থাপন করে দেবতাদের পুজো অর্চনা করে শিষ্যের কানে মন্ত্র স্থাপন করা। আর শাক্তি হলো গুরু তার নিজের ভেতরের শক্তি শিষ্যের ভেতর সে দিয়ে শিষ্যকে জাগিয়ে তোলে। তাহলে আর কি বাকি রইল? শাম্ভরী। হ্যাঁ, এই শাম্ভরী দীক্ষা আচারে গুরু তার উচ্চাধিকারী শিষ্যকে দর্শনে, স্পর্শনে, সম্ভাষণে জ্ঞানোদয় দান করে থাকে। আমি ওকে শাম্ভরী দীক্ষা দিয়েছিলাম। ওকে দীক্ষা চেয়েছিল তোমার কাছে? আমি ওকে সমাধি শক্তি দান করেছিলাম। এ আপনি কি করলেন ঠাকুর? ওর বাবা মা যদি জানতে পারেন?
হ্যাঁ গো, ও বেটা একবার বলছিল, ও গো আমার বাপ মা ভাই বোন আছে, আমাকে ছেড়ে দাও। তখন আমি বেটাকে ছেড়ে দিয়েছিল। ভাবলুম ঠিক আছে, এখন যাক, পরে হবে খন। তুমি কিন্তু লোকটার নাম দিয়েছিলে অদ্ভুত পাগল। হ্যাঁ, শুধু পাগল নয় কিন্তু, অদ্ভুত পাগল। কি ব্যাপার, হাসছো যে? নিজের প্রতি হাসছি, নিজেকে বড় করুণা হচ্ছে। তার মানে তুমি হার স্বীকার করলে? না, হার স্বীকার আমি এখনো করিনি, কিন্তু এ পর্যন্ত আমি প্রতিবারই হেরে গেছি। কার কাছে? ওর সম্মোহনীর কাছে? সেটাই বা কি করে বলি বলো তো? আমার মতো একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষকে কি করে সম্মোহন করা সম্ভব? সম্মোহিত তো হয় দুর্বল চিত্ত মানুষরা, কিন্তু আমি তো তা নই। আমার তোমাকে সেটাই প্রশ্ন, নরেন। গোটা ব্যাপারটাই কিন্তু আমার কাছে দুর্বোধ্য ব্রজেন। আমি কিন্তু অন্যদের মতো ওকে দেখা মাত্রই মোহিত হয়ে যাইনি। এমনকি আমার নিজের মনে প্রশ্ন ছিল, সংশয় ছিল, এমনকি ওকে বাজিয়ে দেখার স্পৃহা ছিল। কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় খালি চোখে দেখলুম যে উনি আমার সমস্ত প্রতিরোধকে ঠেলে সরিয়ে দিয়ে ওনার ইচ্ছা শক্তিটা আমার উপর প্রয়োগ করলেন, এবং তারপর একটা অন্য উপলব্ধিতে আমায় ভাসিয়ে নিয়ে গেলেন। একবার নয়, পরপর দুবার। তোমার মতো ছেলেকে এমন করা সম্ভব? ভাবো তাহলে, সত্যি বলতে কি প্রথম দিনের ঘটনাটাকে আমি একটা দুর্ঘটনা বলেই মনে করেছিলাম। ওই যেদিন তিনি আমার গায়ে পা ঠেকালেন, কিন্তু তারপর দ্বিতীয় দিন যদু মল্লিকের বাগান বাড়িতে যেটা ঘটল, তুমি জানো না ব্রজেন, আমি কিন্তু সেদিনকে গোড়া থেকেই অনেক সতর্ক বা তৈরি ছিলাম। যা বলো। তা সত্ত্বেও তুমি নিজেকে রক্ষা করতে পারলে না? না, পারলুম না। উনি আমাকে ছোঁয়া মাত্রই আমার সমস্ত বাহ্য বোধ লোপ পেল। এখন আর স্বীকার করতে কোনো বাধা নেই যে ওনার অসীম দৈব শক্তির কাছে আমার মনোবুদ্ধির শক্তি আবার অকিঞ্চিৎকর বলে প্রমাণিত হলো। তাহলে এবার আমি আমার গুরু পেয়ে গেছি ব্রজেন, গুরু পেয়ে গেছি। মেনে নিলে? গুরু মেনে নিলে? হ্যাঁ, কারণ তিনি সেই মানুষ যিনি আমাকে আধ্যাত্মিক রাজ্যের অন্য মার্গে নিয়ে যাবেন। বাহ, চমৎকার। কেন? কারণ তুমি এক সময় গুরুবাদে বিশ্বাস করতে না। বাবা, প্রকৃত গুরু এবং গুরুবাদ এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিরকম? প্রকৃত গুরু সত্যিকারের পথ দেখান, যেমন মা, বাবা, শিক্ষক। কিন্তু যারা বলেন যে এসো আমার কাছা ধরে বৈতরণী পার হও, আমার অনীহা তাদের প্রতি। ইনি কিন্তু সেই স্তরের লোক নন। কিন্তু যাকে তুমি গুরু হিসেবে বরণ করবে তার কাছে তোমায় নিঃসত্ব আত্মসমর্পণ করতেই হবে। না, সেটা আমি কখনোই করব না। এর মানেটা কি? তাহলে সে কিসের গুরু? কাউকে গুরু বলে মানলেই যে নিজের বিচার বোধকে অস্বীকার করতে হবে, বিসর্জন দিতে হবে, এটা আমি মানি না, এবং এটা আমি করবও না। আর তিনি তার চমৎকারিত্ব প্রমাণ করার জন্য বারবার তোমার বাহ্যবোধ লোপ করাবেন। সেও তো এক স্তরভেদেরই অভিজ্ঞতা, মন্দ কি? তবে তুমি ভেবো না, তাকে গুরু মানলেও তাকে যাচাই করার দৃষ্টি কিন্তু আমার থাকবে। সেই ব্যবস্থা তিনি মেনে নেবেন। আমাকে পেতে গেলে
তাকে মানতেই হবে। বেশ, গুরু কি কি শর্তে শিষ্যকে পেতে পারে সেটা বোঝা গেল। এবার তুমি আমায় বলো তো, বাবা হিসেবে আমি যদি আমার ছেলেকে পেতে চাই তাহলে আমায় কি কি করতে হবে? কি আমার কথাটা তুমি বুঝতে পারছো না? একটু আগেই তুমি বলেছো পিত গুরু। শোনো বিলে, পিতা গুরু আর ধর্মগুরুর মধ্যে দ্বৈরথ মেটবার নয়, এটা সমান তালে চলবে। তুমি কোথায় যাও না যাও, তুমি ব্রাহ্ম সমাজে যাও কি দক্ষিণেশ্বরে যাও, আমার দেখার দরকার নেই। আমি শুধু তোমাকে আমার মতন করে পেতে চাই। বলো আমাকে কি শর্ত মানতে হবে, বলো। আমি তো তোমাদেরই আছি। না না, অভাবে নয়, আমি নির্দিষ্টভাবে তোমাকে পেতে চাই। শুনে নাও কি কিভাবে। প্রথমত, সামনে তোমায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপর আইন পড়তে হবে। তারপর আমার অ্যাটর্নি ব্যবসা নামতে হবে। তোমার আইনি শিক্ষানবিশি যাতে এখন থেকেই শুরু হয় তার জন্য আমি নিমাইচন্দ্র বসু মহাশয়ের অ্যাটর্নি অফিসে তোমার শিক্ষানবিশির ব্যবস্থা করে দিয়েছি। এই পর্যন্ত গেল পিত গুরু। এরপর মাতা গুরু। তোমার মায়ের ইচ্ছে তোমার বিয়ে দিয়ে ঘরে বউ আনার। বেশ, এটাই যদি আমার বাধ্যতার মানদণ্ড হয় তাহলে তোমাদের যা ইচ্ছে তাই হবে। তাহলে ওই কথাই রইল। কাল থেকেই তুমি আমার সঙ্গে অ্যাটর্নি অফিসে বেরোচ্ছ। কাল থেকে? হ্যাঁ, কাল থেকে। কেন, কাল তোমায় দক্ষিণেশ্বর যেতে হবে? না, তা না। ঠিক আছে, বেরোবো। ছেলে খারাপ নয়, মা বাপের বাধ্য। তবে তুমি কিন্তু বাড়াবাড়ি শুরু করেছো। কেন? কেন কি আবার? আজ বাদে কাল ছেলের পরীক্ষা, এখন আবার নিমাইবাবুর আপিসে। ভেবো না, ভেবো না। নিমাই বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। আসলে এই পরীক্ষার আগে কলেজে ছুটি পড়েছে, এই সময়টাতে আমি ওকে আটকাতে চাই। ওর কাজের চাপ থাকবে না, বসুমশাই ওকে বইপত্র নিয়ে অফিসে পড়াশোনাই করতে বলবেন। আমি শুধু 24টি ঘন্টা ওর উপর নজর রাখতে চাই। হ্যাঁ গো, তুমি কি সত্যি সত্যি ওর জন্য মেয়ে দেখেছো? ক্রমশ প্রকাশ্য। বলোই না বাপু। বলবো, সময় হলে সব বলবো। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? ওরে যা রে যা, আমার লরেনকে একটু খুঁজে নিয়ে আয় রে, তাকে আমার কাছে ডেকে নিয়ে আয়। ওরে যা রে যা, ওরে যেখান থেকে পারিস, যেমন করে পারিস, লরেনকে একটু ডেকে নিয়ে আয় রে, লরেনকে একটু ডেকে নিয়ে আয়। আমি যে আর পাচ্ছি রে। ওগো, তোমাদের কাউর একটু কষ্ট হচ্ছে না? আমি ওর জন্য এত কেঁদে কেটে ব্যাকুল হচ্ছি, আর তোমাদের কোনো ব্যাকুলতা নেই গো। ওরে লরেনকে একটু নিয়ে আয় রে, লরেনকে একটু নিয়ে আয়। লরেন, লরেন এসেছে, লরেন এসেছে না তো? লরেন তো আসেনি। তোমরা কারা গো? আমরা আপনাকে প্রণাম করব, মন্দিরে এসেছি। ও, বেশ তো, বেশ তো, ভালো করেছো, বেশ করেছো এসেছো। তোমাদের বয়সী ছেলেপুলেদেরই তো আমার দরকার গো। জগৎ জুড়ে মায়ের মঙ্গল শাক বাজাতে হবে। হ্যাঁ গো, তোমরা তোমরা লরেনের বন্ধু বুঝি? চাও না গো, চাও না একবারটি লরেনের খোঁজ নিয়ে এসো না গো? চাও না, চাও না গো,
একবার নরেনের খোঁজ নিয়ে আসো। বলো, তার জন্য আমি বড় ব্যাকুল গো, বড় ব্যাকুল, বড় ব্যাকুল, বড় ব্যাকুল। কি হয়েছে ঠাকুরের? ঠাকুর, কি হয়েছে ঠাকুর? ও রাম, কিছু নয় গো, কিছু নয়। এমনিতে এমনিতে সব ঠিকই আছে লক্ষণ ধরে। এই যে আমি নহবতের টঙে উঠে কাঁদি, কেঁদে কেটে লোকজনকে ডাকি, সবাই সবাই হাসছে গো, চলে চলে ছুটে ছুটে হাসছে। সে তো খুব ভালো কথা ঠাকুর, এ তো খুব আনন্দের কথা ঠাকুর। সবাই আপনার ডাকে আসছে, কিন্তু আপনি কাঁদছেন কেন? লরেন আসছে না গো, লরেন আসছে না। ঠাকুর, এরকম নরেন নরেন করে কাঁদলে চলবে? আমি যে নরেনের সংবাদ বয়ে নিয়ে এসেছি। নরেন এখন কদিন আসতে পারবে না ঠাকুর। ওর সামনে কলেজের পরীক্ষা, মন দিয়ে পড়াশুনো করছে। আর তাছাড়া ওর বাবা ওকে একটা কাজে জুতে দিয়েছে। কি করবো বলো দেখিনি রাম, কি করবো? মনটা যে আজ লরেনময় হয়ে রয়েছে গো, লরেনময় হয়ে রয়েছে। সে তো হবেই ঠাকুর, নরেনকে তো বারবার মনে পড়বেই। কিন্তু ঠাকুর, জগৎ সংসারে একা নরেন তো নয়। আপনার কাছে এই তো কত সোনার ছেলেরা এসছে, ওরা আপনার কাছে কেউ নয়? ওগো রাম, লরেন সবার থেকে আলাদা গো, সবার থেকে আলাদা। শুদ্ধ সত্য ঋণী, অখণ্ডের ঘরের চারজনের একজন আসে, সপ্তঋষির প্রধান ঋষি। নরেনকে তোমরা যদি জানতে, তোমরা যদি বুঝতে, তাহলে বুঝতে পারতে তার গুণের কোনো ইহাত্তা নেই গো, কোনো ইহাত্তা নেই। বুঝেছি ঠাকুর, সব বুঝেছি। কিন্তু আপনি এরকম নরেন নরেন করলে আপনার কাছে যারা এসছে তারা যে সবাই পালিয়ে যাবে ঠাকুর, সবাই পালিয়ে যাবে। আমি কি করব, আমি কি করব বলো দেখিনি? লরেন চালাচ্ছে, আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না। ওর জন্য আমার বুকের ভেতরটা গামছা নেংড়ানোর মতো নিংড় হয়ে মোচড় দিয়ে ওঠে। আমি যে আর পাচ্ছি রে গো। লরে, কাছে আসে, আমার কাছে আয় লরে, লরেন কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, ঠাকুর, আপনি তো সব জানেন ঠাকুর, আপনি তো সব বোঝেন। এটা কেন বুঝতে চাইছেন না ঠাকুর? নরেনকে আনা অত সহজ নয়। তোর গান শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন। যা একবার দেখ গে। না, আমার দরকার নেই। এর কথাই বলিস তুই? হ্যাঁ, অল্প বয়সে বিধবা হয়েছেন। এটা ওর বাপের বাড়ি, এখন এখানেই থাকেন। আমি রোজ গান শুরু করলেই উনি নিয়মিত ওখানে এসে দাঁড়ান। ভারী মুশকিল। কেন, তোর আবার কিসের মুশকিল? তাছাড়া এই ব্যাপারটা নিয়ে এত ভাবনার কোনো মানেই হয় না। হয়তো উনি একজন যথার্থ সঙ্গীত পিপাসু। ঠিকই তো। আর তাছাড়া তোর এমন দরাজ গলা, সেই গলাতে যদি কেউ আকৃষ্ট হয় তাতে তো তুমি বারণ করতে পারো না। না, সাধারণভাবে হয়তো পারি না, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কিরকম? উনি যে শুধু আমার গানই শোনেন তা নয়, তবে আমার গতিবিধির উপরও নজর রাখেন। আসলে কি জানিস, এমনিতেই তো আমার সুনামের অন্ত নেই। বখা নাম কিনে বসে আছি। তোদের ক্ষেত্রে যেটা সুন্দর, স্বাভাবিক, নির্দোষ,
আমার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটাই অন্যরকম। আমার তো ভয় সেখানেই। আমার তো নিজেকে নিয়ে সংকটের কোনো শেষ নেই রে ভাই। যেদিকেই পা বাড়াই কাঁটার চাদর বেছানো। বল বল, কে আমায় এর থেকে উদ্ধার করবে? কে আমায় রক্ষা করবে? নরেন, মা, মা, আপনি তো উল্টো দিকের বাড়িতে থাকেন। আমি আপনাকে চিনি, আপনাকে জানি মা। কিন্তু আপনি এই সময় এখানে এসেছেন কেন মা? আপনি তো জানেন যে লোকে আপনাকে মন্দ ভাবতে পারে। কিন্তু আমি তো আমার নিজের মাকে যে চোখে দেখি, আপনাকেও সেই একই চোখে দেখি। মা, আমি আপনার ছেলে মা। আপনি আমার কথা শুনুন। আপনি এখান থেকে চলে যান মা, চলে যান। আপনি আমার কথা শুনুন। আপনি এখান থেকে চলে যান মা, চলে যান। সেজন্যই বললাম আমরা দুজন মিলেই ওকে তৈরি করেছি। কিরকম? বাবু, ভাবলেই বুঝতে পারবে। না, আমার আর ভাবার দরকার নেই। তুমি শুতে যাবে, চলো দেখি। আচ্ছা, তোমাকে না ডাক্তার মশাই বারণ করেছেন রাত জাগতে? কি গো, হলো? না, হয়নি। মানে? আচ্ছা, আমি তোমাকে যে এই কথাটা বললুম, তুমি তো জিজ্ঞাসা করলে না কেন বললুম? তুমি তো আমাকে ভাবতে বললে। ও, তার মানে তোমার ভাবা হয়ে গেছে, তাই তো? না মশাই, আমার ভাবার দরকার নেই। তুমি যা বললে তা আমি না ভেবেও বুঝতে পেরেছি। আসলে বিলেকে আমি মাতৃজাতির আরাধনা করতে বলেছি, তাইতেই তোমার আপত্তি, তাই তো? আচ্ছা, এতে আমার আপত্তি কেন থাকবে? আমি কি ওকে নারী জাতির প্রতি নিচু দৃষ্টিতে তাকাতে শেখাই? বলো। আসলে তা নয়। কি জানো, আমার মনে হয় আমরা দুজনেই ওর বয়সের অনুপাতে ওর প্রতি অনেক বেশি ভারী বোঝা চাপিয়ে দিয়েছি। সেই জন্যই আমি বললাম, এই যে তুমি নারী জাতির প্রতি বাহ্যিক আচরণের আড়ম্বর প্রকাশ আর হার্দিক শুদ্ধতার একটা সূক্ষ্ম রেখা টানলে, সেটা এই বয়সে ওর পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু গোড়া থেকেই যে শেখাতে হবে। হ্যাঁ, সেজন্যই তো বললাম, ওর যে ভালো মন্দ সেটা আমরা দুজন মিলে তৈরি করেছি। হয় তুমি, নয় আমি। কি? তুমি জানো, বিলে
বিলে আর 5টা ছেলের মতো নয়। আমি ওকে 5 জনের সঙ্গে মিলিয়ে দেখেছি, ও অন্যরকম। এই বয়সেই ওর মধ্যে যে পবিত্রতা, ওর মধ্যে যে আধ্যাত্মিক তেজ, যে চারিত্রিক দৃঢ়তা, সেটা যতক্ষণ না পর্যন্ত ও আর 5 জন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছে, ততক্ষণ ওর মধ্যে এই ছটফটানি, এই যন্ত্রণা থাকবে। তুমি ওকে প্রফেট তৈরি করতে চাইছো? প্রফিট মানে? যাজক। গোটা পৃথিবী জুড়ে ও জ্ঞানের আলো ছড়িয়ে দিক, এটাই তোমার বাসনা, তাই না? আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায় বলো দেখি? আমি শুধু চাই বিলে যা জানবে, যা শিখবে, তার মধ্যে যেন এতটুকু খাদ না থাকে। এই যে দেখো, এই যে আমাদের সমাজে মেয়েদের অসম্মান, মেয়েদেরকে যে এই সংসারের আসবাব রূপে গণ্য করা, এটা কি ওকে কেউ শিখিয়েছে বলো দেখি? সমাজ সংসার থেকেই তো শিক্ষা নিয়েছে। ঠিক তাই। তুমি বলো দেখি, আজও কি আমাদের সমাজে মেয়েদের সঠিক মূল্যায়ন হয়েছে? আমি শুধু বিলেকে শিখিয়েছি, মেয়েদের সম্মান করা মানে কিন্তু তাদের পায়ের দিকে তাকিয়ে থাকা নয়, তাদের দিকে পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে দেখা, তাদের আগে পিছে ডাইনে বাঁয়ে সবটা দেখা, তাদের অন্তর জগৎকে জানা। তোমার মা কিন্তু আসলে একজন মহিয়সী মহিলা। না গো, শুধুমাত্র মহিয়সী বললে সম্পূর্ণ হয় না। ওর জন্য আমার একটা অন্য বিশেষণ বাছা আছে। তাই নাকি? কিরকম? বীরাঙ্গনা। তা বলা চলে। না ভাবো, এই যে নারীদের সামাজিক মুক্তি সম্পর্কে আমার মার যেসব রূপরেখা, অনেক বড় বড় সমাজতাত্ত্বিকরাও কিন্তু ভাবতে পারে না। কি প্রাচ্য, কি প্রতীচ্য, সর্বত্রই আজ নারীদের মুক্তি সম্পর্কে যেসব সারগর্ভ আলোচনা হয়, তার বেশিরভাগটা কিন্তু কেতাবি। কিন্তু আমার মা আমাকে যে শিক্ষাটি দিলেন, সেটি কিন্তু তা নয়, বরং বলা যেতে পারে সমস্যার শিকড় ধরে উবড়ানো। তুমি দেখো ব্রজেন, আমি বড় হয়ে আমার মার কথা মতো কাজ করব। এ দেশের মা বোনদের সত্যিকারের মুক্তি আনবো আমি। আজ আমি বুঝি নরেন, তুমি আমাদের সব্বাইয়ের থেকে কেন আলাদা। একটা ব্যাপার কি জানো, আমি অনেক ভেবে দেখেছি বুঝলে, এবং বুঝেছি যে যে জাতির মধ্যে নারীদেরকে সম্মান জানানোর কোনো রীতি নেই, তারা কোনোদিন বড় হয় না, কোনোদিন উন্নতি হয় না তাদের। আসলে কি জানো তো, আমাদের দেশের মেয়েরা এত অবলা। ভুল, সম্পূর্ণ ভুল। নারীরা অবলা নন, তারা সবলা। নারীরা হচ্ছেন শক্তি, আর শক্তি ছাড়া তো জগতের উদ্ধার হয় না। আজ আমাদের দেশ সবার চেয়ে অধম, বিদেশি শক্তির দ্বারা পদানত, শক্তিহীন। কারণ কি জানো? কারণ আমরা শক্তির অবমাননা করি। এ আমাদের ভারী কলঙ্ক বুঝেন, ভারী কলঙ্ক। এ তোমাদের বড্ড বাড়াবাড়ি। একে পরীক্ষার পড়া, তার উপর কোথায় আবার নাকি কাছারির কাজে বেরোচ্ছে। কাছারির কাজ? কাছারির কাজ মানে? ওই যে গো, নিমাই বাবুর অ্যাটর্নি অফিসে যাতায়াত করছে না? তাতে কি, নাতি কি আপনার ক্ষয়ে যাচ্ছে নাকি? ওইটুকু ছেলে অত পারে? ও সেই কথা। তা আপনি বোধহয় জানেন না, আপনার মেয়ে ওকে আরো অনেক গুরুদায়িত্ব দিয়ে রেখে দিয়েছে। আবার কি? ও মা, আমি এবার কি চাপালাম? দেশের নারী সমাজকে উদ্ধার। সেটা কি? জিজ্ঞাসা করুন না আপনার মেয়েকে।
আপনার সামনেই তো আছে। কি রে? না গো মা। ওই দেখুন মা, দেখুন, আপনার কাছ থেকে আবার আড়াল করছে। আজকাল মার ছেলে নিত্যশালা, দেশের মেয়েদের নাকি স্বাবলম্বন করা। এবার কিন্তু আমি তোমার সঙ্গে ঝগড়া করব। তোমার কথা আমি বলে দেবো, বলে দিই। আমার কথা? আমার আবার কি কথা? কেন? তোমার কোনো কথা নেই বুঝি? এই যে ছেলে অ্যাটর্নি অফিসে যাতায়াত শুরু করেছে, সে নাকি ব্যবসা শিখে বাপের ব্যবসা সামলাবে, তারপরে বাপ বেটাতে মিলে কাঁড়ি কাঁড়ি পয়সা রোজগার করবে। কি হচ্ছেটা কি? কেন? এবার কেন? বাপ আর ছেলে মিলে কাঁড়ি কাঁড়ি টাকা গুনবে, এই তো স্বপ্ন। আমি যেন জানি না, না? বুঝলে মা এবার? না মা, না, আপনি ওর কথা শুনবেন না। শোনো বাপু, কারো কথা শুনে আমার কাজ নেই। আমার শুধু বলার, তোমরা ছেলেটার দিকে একটু ভালো করে নজর রাখো। ওরকম দায় সারা কথা আমায় বলবেন না। মানে আপনি একটু নজর রাখবেন। আজকাল তো বিলে ওভার ইচ্ছে আপনার কাছে বেশি থাকছে, আপনি একটু চোখ কান খোলা রাখবেন। আজকাল কিরকম একটা নতুন উপসর্গের কথা শুনলাম, মানে আপনার সামনের বাড়ির বিধবা মেয়েটির কথা। থাক না, কেন? এখন আবার ওসব কথা কেন? কেন থাকবে কেন? মায়ের জানার দরকার নেই? আরে বাপু, আমি সব জানি। এই তো সেদিন ওর গান শুনে একবারে ওপরে উঠে গিয়েছিল। মেয়েটা স্বভাব চরিত্র ভালো নয়, আমি নাতিকে বলেছি। মা, দোহাই তোমার, ছেলেকে কুয়োর ব্যাংক করে গড়ে তুলো না। মানুষকে ঘেন্না করতে শিখিও না, ভালোবাসতে শেখাও। জগতে মায়ের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। মাই প্রথম গুরু। তার কারণ মা সন্তানকে গর্ভে লালন করেন, প্রসব করেন, তারপর পালন করেন। আজ আমি একটা কথা তোমার কাছে অকপটে স্বীকার করছি বাবা, তোমার মায়ের শিক্ষার গভীরতা আমার শিক্ষার চেয়ে অনেক অনেক বেশি। তবু আজকের ইংরেজি শিক্ষিত নব্য যুবকরা তোমার মায়ের মতন মহিলাদের অশিক্ষিতা, অবগুণ্ঠনবতী মেয়ে বলে থাকে। কি জানো বাবা, জগতের প্রতিটা মেয়েদের মধ্যে একটা বিশ্বজনীন মাতৃরূপ থাকে, তাই মেয়েরা মায়ের জাত। তবু আমি তোমার মাকে অন্যান্য সব মহিলাদের চেয়ে একটু একটু অন্য চোখে দেখে থাকি। তার কারণ কি জানো বাবা, আমি আমার জীবনে বহুবার বহুবার তোমার মাকে আলোক শিখার মতন জ্বলে উঠতে দেখেছি, বহুবার। তুমিও নিশ্চয়ই এখন সেরকম ভাবেই দেখতে শুরু করেছো। হ্যাঁ গো বাবা, সত্যি বলছি। আমি যখন সমস্যায় পড়ি, সংকটে পড়ি, তখন কিন্তু মাই আমাকে রক্ষা করেন। এমনকি আমি যখন তোমায় সংকটের মধ্যে ফেলি, তখন তোমার মাই তোমায় রক্ষা করে থাকেন। আমার জীবনে আমার মায়ের শিক্ষা একটা বড় শিক্ষা। এই যে ওই বিধবা মহিলার আচার আচরণ নিয়ে আমরা তো কতই না ব্যাখ্যা করলুম, কিন্তু যেই মার সঙ্গে কথা বললুম, মা আমার সমস্ত বোধটাই পাল্টে দিলেন। তিনি আমার চোখ খুলে দিলেন। সত্যি তো, আমাদের দেশের মা বোনদের কি দুঃসহ যাতনা, কি কষ্ট তাদের। সেটা অবশ্য ঠিক, কিন্তু এর জন্য আমরা কি করতে পারি বল? পারলে আমরাই পারবো। এই দেশের নারী সমাজকে যদি আমরা মাতৃকুল বলে মনে করি, তাহলে তো আমরা সন্তান দল। আর নিজের মায়ের শৃঙ্খল মুক্ত করতে তো সন্তান ছাড়া আর কেউ পারে না।